তিনি নিজে এবং তার অধীনের লোকদের দিয়ে সর্বত্র কারচুপি করার। এখন এদের কোনো লজ্জা শরম কিছু নাই যে আমাদের এতবার কোর্টে যাচ্ছি, এরকমভাবে অপমানিত হচ্ছি, যেন তেন প্রকারের ক্ষমতায় টিকে থাকার জন্য ওরা সব কিছু করছে। স্বার্থটা তো অন্য জায়গায়, যে নিজেদের লোককে দিয়ে গণনা করাতে পারলে নিজেদের পক্ষে গণনার ফল আসে। মমতা ব্যানার্জি তো এখানে তার বাবা চাকরি করতেন বলে কারো বাড়িতে ছিলেন, সে বাড়িটা তো দখল করেছেন। ওখানে কতগুলো প্লট পরিবারের নামে আছে আপনারা তো দেখেছেন। বর্তমানে শাসক দলের যিনি সর্বোচ্চ নেত্রী আছেন, তিনি তার জীবনটা পুরো কারচুপিতে ভরা। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার। স্যার, ভোট গণনায় কেন শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? এই যে বিষয়টাকে নিয়ে আমরা দেখলাম তৃণমূলের পক্ষ থেকে হাইকোর্টে গেছিল তারা, এবং সেখানে মামলাটি খারিজ হয়ে যাওয়ার পর তারা সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং সেখানেও মামলা খারিজ হয়ে গেল। এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, আমাদের রাজ্যের বর্তমানে শাসক দলের যিনি সর্বোচ্চ নেত্রী আছেন, তিনি তার জীবনটা পুরো কারচুপিতে ভরা। দেখুন, যিনি প্রথম যখন ভোটে দাঁড়িয়েছেন তখন ডক্টর মমতা ব্যানার্জি লিখতে শুরু করেছেন। যখন লোকে জিজ্ঞেস করলো কোথা থেকে ডক্টরেট করেছেন, তিনি বললেন ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি। তারপরে যখন খোঁজ নিয়ে দেখা গেলো ইস্ট জর্জিয়া বলে দুনিয়াতে কোনো ইউনিভার্সিটি নেই, তো তিনি নন এক্সিস্টিং ইউনিভার্সিটির জালি ডাক্তার। এইটা হচ্ছে তার শুরু। তারপরে তিনি নিজে এবং তার অধীনের লোকদের দিয়ে সর্বত্র কারচুপি করান, সেটা নিয়োগ বলুন আর ভোটই বলুন। ফলে তিনি ভাবছেন যে যখন আমি রাজ্য সরকারের কর্মচারীদের দিয়ে আমি কারচুপি করাই, তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী যখন আসবে কেন্দ্রীয় সরকার কারচুপি করাতে পারে। আর এবার তো হারার আতঙ্ক আছেই। এই দুটোতে মিলে কোনো রকমে সেটাকে আটকানোর জন্য হাইকোর্টে গিয়েছেন। আরে ইলেকশন কমিশন কাউকে সরকারি কর্মচারীকে কাউন্টিং অফিসার, কাউন্টিং সুপারভাইজার নিয়োগ করবেন, তো সেটা কেন্দ্রীয় সরকারি অফিসারের আপত্তি তো কোনো কারণ থাকতে পারে না, রাজ্য সরকারের অফিসারও হতে পারে। তো কেন্দ্রীয় সরকারের অফিসার করেছে বলে ওটা বন্ধ করতে হবে। হাইকোর্ট যখন না বলে দিল, সুপ্রিম কোর্টে গেলেন, কারণ নিজের পকেট থেকে পয়সা খরচ করতে হচ্ছে না, আমাদের করের টাকায় ওনার সুবিধার জন্য উনি মামলা করছেন। ফলে সুপ্রিম কোর্টে গিয়েছে। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে বলেছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারী থাকলে অসুবিধাটা কোথায়, অসুবিধা তারা বলতে পারেনি, স্বাভাবিকভাবে মামলা খারিজ হয়েছে। এখন এদের কোনো লজ্জা শরম কিছু নাই যে আমাদের এতবার কোর্টে যাচ্ছি, এরকমভাবে অপমানিত হচ্ছি, যেন তেন প্রকারের ক্ষমতায় টিকে থাকার জন্য ওরা সব কিছু করছে। একেবারেই স্যার, এবং শীর্ষ আদালত যে পর্যবেক্ষণ করছে সেখানে তারা নিজেদের বিজ্ঞপ্তি মেনেই কাজ করবে কমিশন, এবং এই গণনা কেন্দ্র নিয়ে যে মামলাটা রয়েছে এর ভিত্তিতে কোনো অতিরিক্ত নির্দেশও দেওয়া হয়নি। মানে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এটা বুঝতে পেরেছে যে এরা নিজেদের লোক লাগিয়ে কারচুপি করার জন্যে এরা কেন্দ্রীয় অফিসারদের যে নিয়োগ করা হচ্ছে সেটার ব্যাপারে আপত্তি করছে, সেই জন্য কেউ আদেশ দেয়নি। আরে কারচুপি করার জন্য কোনো কোর্ট তো আদেশ দেবে না। কমিশনের নিয়ন্ত্রণে কাজ করেন, তাহলে তারা কেন্দ্রীয় সরকারি কর্মী নাকি রাজ্যের, তাতে কি এলো গেল? হ্যাঁ, এইটা তো জজ সাহেবরা বুঝছেন, কিন্তু জজ সাহেবরা তো এটা বুঝছেন না যে রাজ্য সরকারি কর্মচারী, যেটায় রাজ্য সরকারের অধীনে কাজ করে, এবং বর্তমানে যারা শাসক দল তারা রাজ্য সরকারি কর্মচারীদের এতটাই পক্ষপাত দুষ্ট করে দিয়েছেন যে বারুইপুর ও ময়নার ERO দেখেছিলেন যে যাদের নাম তালিকায় ঢোকার কথা না তাদের নাম তালিকায় ঢুকিয়ে দিচ্ছেন। তো একজনের ভোট অন্য জনের নামে গণনা করতে হলে সেটা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা করবেন না ভাবছেন, কিন্তু এখানের কোনো তাবেদার অফিসারকে ওই পদে নিয়ে যেতে পারলে সেটা করা যাবে, এই আশাতে তারা গিয়েছিলেন, কিন্তু তা পূরণ হয়নি। স্যার, একেবারে বিচারপতি জয়মাল্য বাগচি তিনি বলছেন যে গণনা কেন্দ্রে তো সমস্ত দলের এজেন্ট থাকবে, তাহলে অসুবিধা কোথায়? সমস্ত দলের এজেন্টরা থাকবেন, কিন্তু যারা গণনার জন্য অফিসার থাকবেন, সুপারভাইজার থাকবেন, তারা যদি একটা নির্দিষ্ট দলের পক্ষের লোক হয়,
তাহলে তারা অন্য দলের এজেন্টগুলোকে সেখান থেকে সরিয়ে দিয়ে বা ভয়ভীতি দেখিয়ে এক পার্টির ভোট অন্য পার্টির নামে তারা কাউন্ট করবে। এইটা তো কোর্টে তারা বলতে পারছে না, উদ্দেশ্য তো সেইটা। তো সরকারি হোক কিংবা কেন্দ্রীয়, মানে সেটা তো নির্বাচন কমিশন ঠিক করবে। হ্যাঁ, এটা তো বলা আছে যে নির্বাচন কমিশন নিয়োগ করবে, তারা সরকারি কর্মচারী। কিন্তু সরকারি কর্মচারী রাজ্য সরকারের কর্মচারী হতে হবে এরকম বলা নেই। তো সব নির্বাচন কমিশন যাকে দিয়ে নিরপেক্ষভাবে গণনা করা সম্ভব হবে বলে মনে করেছে তাদের নিযুক্ত করেছে। তো এই রাজ্যের শাসক দলের নেতা নেত্রীদের স্বার্থটা তো অন্য জায়গায়, যে নিজেদের লোককে দিয়ে গণনা করাতে পারলে নিজেদের পক্ষে গণনার ফল আসবে। সমস্ত গণনা কিন্তু তো রিটার্নিং অফিসাররা রাজ্যের কর্মী, সেটা শুনানির সময় জানিয়েছিল নির্বাচন কমিশন, জানিয়েছে। এই যে পঞ্চায়েত ভোটের সময় এই যে ব্যালট পেপার খেয়ে নেয়া, ব্যালট পেপার পুকুরে ফেলে দেয়া, তারপরে হাইকোর্টে যখন এসে যারা এরকমভাবে ভোটে গণনায় কারচুপি করেছে তাদের যখন হাইকোর্ট প্রশ্ন করছিল তাদের উত্তরগুলো দেখেছেন। অতএব আমাদের এখানে যে বিডিও লেভেলের অফিসারদের হাইকোর্টে যদি আপনি উত্তর শোনেন তাহলে আপনার প্রচণ্ড খারাপ লাগবে। তো আমাদের রাজ্যের শাসক দলের নেতারা চাইছিলেন যে এই রকম অফিসাররা গণনা করুক, যে এটা আছে অন্যের ভোট কিন্তু আমার দলের প্রার্থীকে দিয়ে দেবে। এত মরিয়া, মানে একেবারে টাকা খরচ করে হাইকোর্ট তারপর সুপ্রিম কোর্ট যেতে হচ্ছে। আরে ক্ষমতায় থাকা মানে তোলা তোলা, কাটমানি খাওয়া, কমিশন খাওয়া, নিয়োগ থেকে টাকা নেওয়া, কোথাও কাজ হলে তার থেকে টাকা নেওয়া, এই জমি জবরদখল করা। মমতা ব্যানার্জি তো এখানে তার বাবা চাকরি করতেন বলে কারো বাড়িতে ছিলেন, সে বাড়িটা তো দখল করেছেন। ওখানে কতগুলো প্লট পরিবারের নামে আছে আপনারা তো কেউ দেখেছেন। তো ক্ষমতায় না থাকলে ওগুলো করা যাবে? বরং যেগুলো দখল করেছেন সেগুলো বেদখল হয়ে যেতে পারে। তো সেই জন্য মরিয়া চেষ্টা। গিয়ে কি লাভ হলো? যা আমরা দেখলাম হাইকোর্ট যা বললো সুপ্রিম কোর্টও তাই বলল। না, যদি কোনো রকমে একটা রায় হয়ে যেত তাহলে চিন্তা করুন। হারবো বলে তো যায়নি, কিন্তু হাইকোর্টের জজ সাহেবরা এবং সুপ্রিম কোর্টের জজ সাহেবরা তাদের যে মনের যে আকুতি, তাদের যে দরকার সেটা বুঝলেন না। এখন কি করা যাবে? তারা বললেন যে কেন্দ্রীয় সরকারের অফিসার হলে কি হয়েছে, সরকারি অফিসার নিয়োগ করেছে নির্বাচন কমিশন, তারা গণনা করলে আপনাদের এজেন্ট থাকবে, অসুবিধাটা কোথায়? তো ওখানে তো বলা যায় না যে এরকম কোনো লোককে দেয়া হোক যারা আমাদের পক্ষে রায় দেবে, যে অন্যের ভোট আমাদের নামে কাউন্ট করবে। এটা তো কোর্টে গিয়ে তারা বলতে পারেনি, এই অবস্থা এখনো আসেনি। जब विजन बड़ा हो, जब नेतृत्व निर्णायक हो, तब विकास सिर्फ घोषणा नहीं, वास्तविकता बनता है। आज महाराष्ट्र उसी वास्तविकता को जी रहा है। प्रधानमंत्री नरेंद्र मोदी के आत्मनिर्भर भारत के संकल्प ने भारत को वैश्विक निवेश का सबसे भरोसेमंद केंद्र बनाया है। दुनिया की बड़ी अर्थव्यवस्थाएं आज भारत में अवसर देख रही हैं, और उस अवसर का सबसे मजबूत स्तंभ है महाराष्ट्र। उद्योग, निवेश और निर्यात के क्षेत्र में महाराष्ट्र लगातार देश में अग्रणी राज्य रहा है। चाहे औद्योगिक उत्पादन हो, चाहे विदेशी निवेश आकर्षित करना या फिर इंफ्रास्ट्रक्चर की मजबूती, महाराष्ट्र ने कई राज्यों से आगे निकलकर अपनी अलग पहचान बनाई है। दावोस 2025 में महाराष्ट्र ने 15.72 लाख करोड़ रुपए के निवेश समझौते कर नया रिकॉर्ड स्थापित किया। ये केवल कागजी समझौते नहीं हैं, इनमें से 80% परियोजनाएं क्रियान्वयन के चरण में है, जो भारत में सबसे अधिक है। यही महाराष्ट्र की कार्य संस्कृति है, घोषणा से जमीन तक की तेज यात्रा। मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में नई औद्योगिक नीति 2025 लागू की गई। स्पष्ट दिशा, सरल प्रक्रियाएं और निवेशकों के लिए स्थिर वातावरण के साथ राज्य का लक्ष्य है 16 लाख नए रोजगार सृजित करना। हर जिले में उद्योग, हर युवा के लिए अवसर। 36 प्लग इन प्ले MSME पार्क तैयार किए गए हैं, जहां भूमि, बिजली और आधारभूत सुविधाएं पहले से उपलब्ध हैं। उद्योग शुरू करने में अब कोई अनावश्यक देरी नहीं। मैत्री 2.0 पोर्टल AI चैटबॉट के साथ अनुमतियों की प्रक्रिया को पूरी तरह डिजिटल, पारदर्शी और तेज बना रहा है। प्रधानमंत्री नरेंद्र मोदी का विजन
मुख्यमंत्री देवेंद्र फडणवीस का नेतृत्व और महाराष्ट्र की उद्यमशील ऊर्जा मिलकर बना रहे हैं एक नया औद्योगिक भविष्य। महाराष्ट्र, निवेश का विश्वास, विकास का भविष्य।